নমস্কার। এক সপ্তাহ আগে আমরা ব্যান্ড সোশ্যাল মিডিয়া ট্রায়াল বইটা লঞ্চ করেছিলাম এবং রাজস্বী ওই আমারই ঘটনাটা থেকে কনসেপ্টটা থেকে ইন্সপায়ার্ড হয়ে যে বইটা লিখেছিল নির্দোষ আসামির ডায়েরি, আমরা ওভারওয়েলম যে ধরনের ফিডব্যাক আমরা পেয়েছি। কারণ দেখুন, আমরা সত্যিটা উপস্থাপনা করার চেষ্টা করেছি। আজকে যে চারজন আমরা এখানে এই শোটা করছি খুব সিগনিফিক্যান্ট। যে ফোনটা ক্রিকেটারটিকে করা হয়েছিল সেটা দেবাশিস সেনের ফোন থেকে করা হয়েছিল। আমাকে যিনি রাগ করে বলেছিলেন যে এই বাঙালি করাটা বন্ধ করো, সেটা ইনি। এবং সেইখান থেকে আমরা মেসেজগুলো পাঠাই, কারণ বাকি 4টে ইন্টারভিউ আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম। এই ক্রিকেটারটিকে সাহায্য করব, তাকে সেলিব্রেট করব, তার ইন্টারভিউ করব সেইটার জন্য। এবং এক সপ্তাহতেও আমরা যেটা দেখলাম যে দেখুন, একটা কথা হচ্ছে, আমাদের বিরুদ্ধে যদি আমরা মিথ্যে কথা বলতাম না, তাহলে এতদিনে প্রতিবাদ আসতো। পরিষ্কার কথা, এতদিনে প্রতিবাদ আসতো। আমি এখনও মনে করি আমি যে ভিডিওটা করেছিলাম তখন ভুল, বাট একটা মৃদু প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম। ট্রোলরা আমাকে সেই প্রতিবাদের পরে কত লক্ষ গালাগাল দিয়েছিল ওটা আলাদা কথা, কিন্তু প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম, টুইটও করেছিলাম। প্রতিবাদ আসেনি, এবং সেটাই কিন্তু বক্তব্য। সত্যির বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না। রাজস্বীকে দিয়ে শুরু করি, তারপর তৃষা এবং দেবাশিসের কাছে আসবো। কারণ গালাগালিটা কিন্তু আমি শুধু খাইনি, ওরাও খেয়েছে। কেন খেয়েছে আমি আজও জানি না। কেন ওদেরকে মানুষ টার্গেট করে গালাগাল করবে, কেন ট্রোলরা করবে, এটা আমি আজও জানি না। তৃষাকে প্রশ্ন করা হয়েছে, দেবাশিসকে প্রশ্ন করা হয়েছে। দেবাশিসকে তো একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, কী করেছিলেন সেটা আজও বলে দেবে। রাজস্বী, তুমি তো বইটা লেখার পরে আমরা একটা অভাবনীয় ফিডব্যাক পেয়েছি, কি শুনছো? অবভিয়াসলি লোকে এতদিন একটা সাইড জানতো, একটা সাইডই তাদের প্রতি উপস্থাপনা করা হয়েছে। এখন দ্বিতীয় সাইডটা এসছে। এবারে দেখো, মানে বড়িয়াদা, সত্যি কথা বলতে 10টা লোকের মধ্যে মতবিবাদ তো হবেই, কিন্তু আগে একটা লোকও শুনতো না, এখন সেখানে 6টা লোক শুনছে। তুমি লিখলে কেন বইটা? অবশ্যই আমার মনে হচ্ছে যে এগেইন একটা সাইড শোনা হয়েছে, উল্টো সাইডটা। মানে যে কোনো সাংবাদিকের উচিত যে কোনো ঘটনা দুটো সাইড জানা, জেনে করা। এবং সে সময় আমরা কেউ করিনি সেটা, আমরা সব ওয়ান সাইডেড অ্যাফেয়ারের দিকে চলে গেছিলাম। উনি যা বলছেন, ওই সংশ্লিষ্ট ক্রিকেটার যা বলছেন, আমার সবচেয়ে আশ্চর্য লাগে এটা দেখে যে সেই সময় পরের পর ইন্টারভিউ দিতে দেখেছি তাকে। হ্যাঁ, নিশ্চয়ই। এখন তো একটাও নেই। কেন? তৃষা, তুমিও তো আমার সাথে ব্যান্ডটা প্রায় লিভ করলে, গালাগাল খেলে, অসভ্যতা হলো, তোমার সাথে হলো, ওর সাথে হলো। শুভায়ন এক্ষুনি এলো আমাদের এখানে, শুভায়নের সাথেও হয়েছে। তো জাস্ট থটস নাও ওয়েন ইউ সি দ্য বুক। সময় পাল্টায়, সময় পাল্টাতে এত তাড়াতাড়ি এরমভাবে চোখের সামনে দেখাটা, কারণ আমার মনে আছে, অবভিয়াসলি বলে না ফেটফুল ডে, আমার এখনও মনে আছে। কারণ তার আগের দিনও আমাদের IPL এর অকশন ছিল। এখন আর তখন আমরা 5 জনের টিম ছিলাম, যেটা এখন প্রায় 40। এবং হ্যাঁ, এবং আমরা ভিডিওর পর ভিডিও করার পর দ্বিতীয় দিন ছিল। আমার তখন ধুম জ্বর। আমি তখন বড়িয়াদাকে বারবার বলছিলাম যে এটা কি নিউজ পয়েন্ট, মানে এটা এত বড় কি নিউজ যে আমি 105 জ্বর নিয়ে 2.5 ঘন্টা ধরে বসে আছি যে লোকটা আসবে জুমে। কিন্তু এই পয়েন্টটাই যখন আমি আমার বন্ধু বান্ধব কথাটা ইউজ করবো না, প্রফেশনাল মানে কলিগসদের বোঝানোর অনেকবার চেষ্টা করেছি, তখন তাদের একটাই বক্তব্য ছিল, প্লেন সিম্পল ক্লিয়ার, যে তুই খুবই বোকামো করছিস, তুই এই লোকটার সঙ্গে কাজ করাটাই বোকামো করছিস, অ্যারোগেন্ট ব্লা ব্লা। এখন তো আবার দেখছি টিকিট চাইছে। সেটা আমাকেও বলা হয়েছে যখন তুমি নির্বাসিত ছিলে, আমি কেন তোমার সাথে যোগাযোগ রাখি সেটা আমাকেও বলা হয়েছে। এবং এটাও বলা হয়েছে এটা আমার ক্ষতি হবে, যেহেতু তুমি নির্বাসিত, এবং নির্বাসিতের সঙ্গে থাকা কোনো উচিত নয়। এবং কখনো এটাও বলা হয়েছে যে ক্ষতি হবে, ক্ষতি করা হবে, দুদিকেই বলা হয়েছে যে হয় ক্ষতি হবে, নয়তো দেখে নেবো স্টেডিয়ামে কিভাবে ঢুকছিস। আমি তো RCBর খেলাও কিছুদিন আগে দেখে এলাম, তখনও দেখে এসেছিলাম। আমি দেখো বড়িয়াদা, তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। যে নোংরামিটা হয়েছে তোমার সঙ্গে, তোমার পরিবারের সঙ্গে, এর একটা প্রতিবাদ করা উচিত ছিল। এবং এই বইয়ের মাধ্যমে তুমি যে সত্যটা প্রকাশ করলে, সত্যি যেটা রাজস্বীর সঙ্গে আমি সহমত, যে এক পক্ষ যাচাই করে যে সোশ্যাল মিডিয়ার যেটা চলল 2 বছর ধরে, এটা একদমই ঠিক হয়নি। কেননা আজকে তো মানে
একটা মেসেজকে যে ওরকম পর্যায়ে নিয়ে যেতে পারে, ওরকম ডিস্টর্ট করে ওরকম করে প্রডিউস করতে পারে, এটা ভাবলেই কীরকম মনে হচ্ছে যে, এবং অনেক সময় আমারও মনে হয়েছিল যে আমিও তো এটা একটা গিল্টি, কারণ আমি ফোনটা যেহেতু আমি করেছিলাম প্রথমে, তোমার কাছে পরপর ফোন আসছিল, পরে একজন মিডিয়া হাউস থেকে, এবং তারপরে তো রাজশ্রী মানে ওই ঘটনাটা যখন, আমার মনে হয় যেটা দেবাশিস বলছিল হচ্ছে ফার্স্ট যে ফোন কল সেই ক্রিকেটারকে, সেই দিনে তো দরকার ছিল না, কারণ না সেই দিনে পরপর 4টে ইন্টারভিউ লাইন আপ ছিল। আমরা আনন্দ করে এই ঘরটাতেই আনন্দ করে আমরা 4 জনে মিলে কি চুটিয়ে এক একটা কিনছে, আমরা রিয়াকশন নিচ্ছি, কিন্তু তারপরে ওই ঘটনা পরের দিনে মানে অকশনের দ্বিতীয় দিনে ওই ঘটনা, ইনফ্যাক্ট উই অল ওয়ান্টেড টু সেলিব্রেট দ্যাট ক্রিকেটার। না, আমার তোমার কাছে একটা জিজ্ঞাসা করার আছে, তুমি এতদিন ধরে এই ফিল্ডে আছো, আমি তোমাকে মামা বলেই বলছি, মামা বলেই চেনো, এত মিডিয়ার লোকজনের সাথে মিশেছো, ঠিক আছে, যখন বড়িয়াদা নির্বাসিত হয়, ঠিক আছে, তারপরে ওই ফোনটা, যে ফোনটা তোমাকে বারবার জ্বালাচ্ছে, তখনো হয়নি, তখন ওই ব্যাপারটা প্রকাশ্যে আসেনি, এমনও মানে নাম বলো বেশ কয়েকদিন ধরে এরকম চলছিল। এবং একদিন এইখানেই ছিলাম যখন ফোনটা এলো, মানে আমি তখন বড়িয়াদা পাশে ছিল, বললো তাড়াতাড়ি রাখ, স্পিকারে রাখ, এবং উনি আমাকে বারবার এটা মুখ খোলানোর চেষ্টা করছিলেন। সেই সংশ্লিষ্ট সাংবাদিক, একটি সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, তিনি বলছিলেন যে ওই হ্যাঁ না তোরা, মানে ঘুরিয়ে ফিরে সত্যি কথাটা বলেই দিই না, আমার প্রিভিয়াস অর্গানাইজেশনের সাথে যুক্ত, যে অর্গানাইজেশনে আমার প্রচণ্ড ফন্ড মেমোরিজ আছে, 9 বছর প্রাণপাত করেছি, সমস্ত দিয়ে দিয়েছি সেই অর্গানাইজেশনকে, সেই অর্গানাইজেশনের জন্য স্পোর্ট করার জন্য। তারপরে সেই একই অর্গানাইজেশনের একজন সাংবাদিক আমারই একজন কলিগকে বলছে একবার বল নাম বাতা দে। বাই দ্য ওয়ে, এটাও বলে দিই, আমরা কিন্তু রেকর্ড করে রেখেছি। সো মানে যদি মানুষ মনে করে যে সেগুলো যদি প্রকাশ করতে করে দেবো, সো সে তাও আমরা 4জন নাম নেব না, কারণ আমরা প্রকাশ্যে কারোর ক্ষতি চাই না, সেই জন্য বইতেও নিইনি। যদি বাই দেবে, আমাদের কাছে সব প্রমাণ আছে, ইচ্ছে করলে নাম নিতে পারতাম। চাই কারোর পরিবারের আমাদের যা ঘটেছে, আমার যা ঘটেছে, ওকে যা গালাগাল খেতে হচ্ছে, ওকে যা খেতে হচ্ছে, ওকে যা শুনতে হচ্ছে, এগুলো যাতে আর কারোর না হয়। রাজু, সে একটা কথা বলো, এই যে ধরো তুমি বইটা লিখলে, তুমি ফিকশনালাইজ করে লিখলে, তোমার নিজের, আমার যেটা সবচেয়ে খারাপ লাগে যে আমরা স্পোর্টস জার্নালিস্টদের সাথে থাকি না, কখনো থাকি না। এটা বোধহয় একমাত্র প্রফেশন যেখানে কোনো ইউনিটি বলে কোনো বস্তু নেই। আমি অন্যান্য সাংবাদিকদের কথা বলতে পারবো না, স্পোর্টস জার্নালিজমে দেখেছি কোনো ইউনিটি নেই। আজকে লেটস সে তুমি একটা অন্য অর্গানাইজেশনে কাজ করো, মামা একটা অন্য অর্গানাইজেশনে কাজ করে, ঠিক আছে, তুমি একটা স্টোরি পেয়েছো, মামা মিস করেছে, বা মামা একটা স্টোরি পেয়েছে, তুমি মিস করেছো, পরের দিন থেকে যেটা শুরু হবে, তুমি কিন্তু মামাকে কনগ্রাচুলেট করবে না, মামাও তোমায় করবে না, উল্টে তোমার কি করে ক্ষতি করা যায় সেটা করো, সেটা করার জন্য অনেক বেশি করে এটা বাংলায়, অনেক বেশি, শুধু বাংলায় না, সব জায়গায় না, একদমই না। কারণ এশিয়ান গেমসে হ্যাংজাওয়ে আমার এখনো মনে আছে, আমাদের অবভিয়াসলি এশিয়ান গেমসে 107টা মেডেল হয়েছিল, এবং আমি কোনো মেডেলিস্টকেই এক ফোটার জন্য ছোট করবো না, কারণ আমাদের রোজগার এটা, এবং আমাদের দেশে কোনো চান্সই নেই, এবং সবখানে আমি আর রোহান ছিলাম মামা। বাট আলটিমেটলি তোমাকে মানতে হবে যে অলিম্পিক মেডেলিস্ট সেই 2021-এ নীরজ চোপড়া, তার ইভেন্ট সবচেয়ে বড়। নীরজ চোপড়ার যখন ইন্টারভিউয়ের কথা হয়, তখন পরিষ্কার বলে দেওয়া হয় যে টিভি জার্নালিস্টরা আগে নেবে, তারপরে ডিজিটাল জার্নালিস্টরা, এবং আমরাও কিন্তু এই টিম ভেবেই আমরা অনেক জায়গায়, যেমন রোহান বোপানা এবং যখন ঋতুজা যেতে গোল্ড যেতে, তখন কিন্তু আমরা 15 মিনিট দাঁড়িয়েছিলাম সেই টিভি জার্নালিস্টদের এক ভেনিউ থেকে আরেক ভেনিউ আসার জন্য ইন্টারভিউটা নেবে বলে। উই অল ওয়েটেড, যে উই আর এ টিম, অল অফ আস ওয়ান্ট দ্য ইন্টারভিউ, রাইট? বাট নীরজ চোপড়ার ক্ষেত্রে ওদেরকে ডোপ টেস্টের জন্য যেতে হবে, এবং আমরা সবাই জানি যে ডোপ টেস্টে একবার ঢুকে গেলে জানো না, 8 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা হতে পারে। বলা হয়েছিল টোটাল 15 মিনিট সময় আছে, 3টে করে কোয়েশ্চেন, আগে টিভি জার্নালিস্ট করে নি, তারপরে ডিজিটাল। একা জার্নালিস্ট একজন 8 মিনিট ধরে করেছে, এবং বাই দ্য টাইম শি ফিনিশড আমাদেরকে ঘুরে বেড়ালো, ডোপে যেতে হবে, সময় নেই। থিঙ্ক অফ দিস, 20 দিন ধরে দিনে রাতে সমস্ত ভেনিউ, এবং কোথাও কোনো খাওয়ার নেই, ডিনার ছাড়া সারাদিন আমরা কিছু খেতে পারতাম না, সারা দিন ধরে কভার করেছি। নীরজ চোপড়ার দিন এসে হঠাৎ করে, এবং যখন আমরা সেই জার্নালিস্টদের বলছি যে यार तुम लोगों को पता था कि इतना ही टाइम है,
They just walked off. তবু তোমার নীরজ চোপড়া নিয়ে হয়েছে, বাংলায় কি হয়? যাদের নিয়ে হয়, যাদের নিয়ে সব কামড়াকামড়ি হয়, তারা ন্যাশনাল লেভেলে কোথাও ফিগারই করে না। আমি তো বলছি আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, তুমি তো জানো। এইটা বলো তো। কিছুই না, একটা রঞ্জি ট্রফি ম্যাচ ছিল, একজন, আমি নাম নেবো না আবার, একজন ক্রিকেটারের সাথে, তখন বেঙ্গল ক্যাপ্টেন ছিলেন, তার সাথে আমার সম্পর্ক ওঠা নেওয়া চলছিল, যেরকম চলে একটা ক্রিকেটারের সাথে বা একটা পারফরমারের সাথে চিরকাল তো ভালো সম্পর্ক থাকবে না, কিছু লিখলে কারো রাগ হবে। তো তখন ওনার বিরুদ্ধে লেখালেখি হচ্ছিল, উনি রান পাচ্ছিলেন না, সেটা ওনার সহ্য হয়নি। তো এনিওয়ে, তারপরে উনি আমাকে ফিগার আউট করেন, ভালো করেই চিনতেন, চেনার পরে যেটা বলেন, আমার মনে আছে এই সল্টলেকের যাদবপুর ক্যাম্পাসে তো একটা প্রেস কনফারেন্স যেরকম খেলা শেষে হয় নর্মাল, সেখানে বললো যে রাজশাহী থাকলে আমি কোনো প্রেস কনফারেন্স করবো না। তো এরপরে আমার বক্তব্য হচ্ছে, উনি কি ন্যাশনাল ফিগার ছিলেন? না। উনি কি নীরজ চোপড়া ছিলেন? না। তাহলে সেই সময় যদি নীরজ চোপড়াও থাকেন, সাংবাদিকরা বলবে আপনাকে করতে হবে না প্রেস কনফারেন্স, আমরা তো সাংবাদিক, আমরা থাকবো। সেখানে সাংবাদিকদের যে সিনিয়র একজন সাংবাদিক, আমার চেয়ে প্রফেশনাল অনেক সিনিয়র, আমাকে এসে বললো, তুই চলে যা, আমরা তোকে অমুকের কোর্ট তোকে দিয়ে দেবো। কি বলবে তুমি? কি বলবে তুমি? প্রবলি মামাও ছিল ওই সময়, আমার মনে নেই, মামাও ওই সময় মাঠে রেগুলারলি যেত, রঞ্জি ট্রফি কভার কিন্তু করতে রেগুলারলি। তুমি যে আনবিলিভেবল বলছো, সত্যি কি আনবিলিভেবল? মানে এই ট্রোলস বলো, এই স্পোর্টস জার্নালিস্ট, না না, আমি বলছি মানুষের, না আমি এখানে বলছি মানুষের মাইন্ডসেট নিয়ে, দুটো ডিফারেন্ট প্রফেশন, দুটো ডিফারেন্ট জিনিস, আমি কিন্তু ওদেরকে এক বলছি না। ট্রোল গালাগাল দেবে আমাকে, সেই যে সময় গালাগাল দেবে সালমান রাশদির থেকে নিলে ওই 3 সেকেন্ড তার ফেম, আমায় গালাগাল দিলে তার ফেম, কারণ তিনি আমার সাথে এনগেজ করতে চান, ওটাই তার ফেম। বাট এই যে সাংবাদিক কুল, আমার সে আগে তখন এক্সক্লুসিভ দিলে তার ফেম। হ্যাঁ, বাট এটা তো এক্সক্লুসিভও না, এটা তো প্রেস কনফারেন্স, প্রেস কনফারেন্স মানে আর এক্সক্লুসিভ, সবাই আমরা এক্সক্লুসিভ চাইলাম, আমি এক্সক্লুসিভ চাইলাম বলে ব্যান্ড হলো। আমি একটা জায়গায় এখানে একটা জাস্ট আলোকপাত করতে চাই যে আজকে কি একটা ক্রিকেট, যে কোনো খেলাধুলা ক্রীড়াবিদের সঙ্গে একটা সাংবাদিকের একটা রিলেশন গ্রো করে, বিল্ড করে, এটা কিন্তু রাতারাতি হয় না। তাকে কভার করতে করতে, তার সঙ্গে থাকতে থাকতে, তবে সেই বিশ্বাসটা ছোট ছোট মাইলস্টোন, ছোট ছোট ফেলিয়ার অর্জন করে। এবং সংশ্লিষ্ট আমার বেঙ্গল টিমের অনেক ক্রিকেটারের সঙ্গেই কিন্তু সেই সময় দারুণ রিলেশন। আমার একটাই কথা, ঘটনাটা যে হতে পারে যে আরে না, সেটা তো সেই ক্রিকেটারের দোষ নয়, তার রাগ হয়েছে, তিনি বলে দিয়েছেন। প্রতিবাদটা তো করা হয়েছিল, আশা হয়েছিল আমাদের ফ্রেটার্নিটি থেকে, আসেনি কিন্তু উল্টে ওনার হাতটাই শক্ত করে দিয়ে চলে গেছিলেন। এক্স্যাক্টলি রাইট, যাতে ওনার পরবর্তী প্রজন্ম যারা খেলতে হবে তারাও জেনে যাবে, আচ্ছা দিদের মতো ইউনিটি নেমে যাবে। এবারে একটা জিনিস বলে, এটা বড়িয়াদা আগেও বলেছে, যখন এরকম নোংরামিটা চলছিল তখন কি ওনারা এসে বলা একটা ভিডিও করা উচিত হয়নি? আমি এইটা আজকে বড়িয়াদার পরিবারকে যখন তার মানে উনি পরিবার আনলেন কেন, তখন ওরা একটা বলা উচিত ছিল না। হঠাৎ করে বলে বসলেন, আমরা তো সাহিত্য সবাই পড়েছি, হঠাৎ আমরা তো ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান জানি, হঠাৎ করে উনি বললেন ওনার পরিবারকে আনবো না, যেই বললেন পরিবারকে আনবো না, পরিবার চলে এলো এবং পরিবারকে ডেলিভারি বলে বলা যে পরিবারকে আনো এবারে, তারপরে পরিবারকে গালাগালি দিয়ে দিনের পর দিন মা বাবা বউ বাচ্চা আর থামানি। আরে সেখানে থামান, সেখানে সে একবার বলুন আরে এটা করবেন না। আর কারা করছে? অফিসিয়াল ফ্যান গ্রুপের প্রধান অ্যাডমিনিস্ট্রেটর, তিনি লিড দিচ্ছেন। বাই দ্য ওয়ে, আমি একটা বাংলা ইন্টারভিউ দিয়েছি, সব লিঙ্ক মানে আমার কাছে লিঙ্ক আছে, বিশ্বদাকে একটা ইন্টারভিউ দিয়েছি ওনার চ্যানেলে, তার তলায় এই অ্যাডমিনিস্ট্রেটরটি এসে লিখছেন, তাকে আবার একজন লিখেছে যে আপনিও কি ওই 1 লক্ষর দলে পড়েন? তাতে তিনি লিখছেন আমারও তো নিম্ন রুচির নয় স্যার, আমার কাছে কিন্তু ছবিগুলোও আছে আপনি কি বলছিলেন, তার স্ক্রিনশটও আছে। সেখানে মিথ্যে কথা বলে আর কেউ পার পাবেন না। আমাদের এই 4 জন কেন, আমরা যে এখন একটা দল তৈরি হয়েছি না, আমাদের একটাই উদ্দেশ্য, সত্যিটা সামনে আসবে, তবে ভেঞ্জেন্স নিয়ে নয়। আপনি ভালো খেলুন, আপনি ভালো খেলছেন না, আপনি রান করুন, আপনি রান করলে ভালো, আপনি বাংলার প্লেয়ার, আপনি এখন নাই যেখানের হয়েই খেলুন, আপনার পরিবার যাতে না ফেস করে, আপনার ভালো চাই আমরা। ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে দেখে ক্রিকেট খেলাটা শিখুক, মিথ্যে বলাটা নয়। ক্লোজিং কমেন্টস, রাজস্বী তুমি শুরু করো। এটা আমার মতে শুধুমাত্র ক্রিকেটার নয়, এটা আমার মতে যে কোনো পাওয়ারফুল সমাজ যারা আছে, আমাদের সমাজ যারা তথাকথিত পাওয়ারফুল সো কল্ড, তাদের কাছে এই বইটা একটা মেসেজ হয়ে থাকছিল যে চাইলে মানে হ্যাঁ তুমি বট গাছ হতে পারো, আমি চারা গাছ, তার মানে তোমার কোনো রাইট নেই আমাকে পাড়িয়ে চলে যাওয়ার। একদম একদমই বিউটিফুলি সেড দেবাশিস। এক্স্যাক্টলি, এটা আরও একবার যে একটা আমি বলবো যে এটা একটা শিক্ষার অভাব,
মানে পুট ইট স্ট্রেট ফরওয়ার্ড যে একটা শিক্ষার অভাব। দেখো আজকে তো রাহুল দ্রাবিড়ের মতন ক্রিকেটার এই ভারতবর্ষ থেকেই বেরিয়েছে, আজকে সৌরভ গঙ্গোপাধ্যায় বেরিয়েছে, সচিন তেন্ডুলকর, একাধিক উদাহরণ আছে, কিন্তু সেখানে কিনা তো তোমার একটা বিবেকে লাগলো না, তোমার আমার একটা সিম্পল বিবেকে লাগলো না, বিবেকে লাগলো না যে তুমি একটা মেসেজকে মিথ্যে মেসেজ 4 দিন পরে পোস্ট করছো, 6 দিন পরে। আমি তো বলবো মেসেজের বিবেকটা ছেড়ে দাও, যার এতেই বিবেকে লাগলো না যে তার জন্য ফ্যামিলি সাফার করছে, তার জন্য শুধু ফ্যামিলি কেন, আমাদের কত ভিডিওতে বিনা কারণে আমরা গালি খাই রেগুলার বেসিসে। টুইটারের মেসেজ আজও যদি আমি খুলি সেই ডেটের, গালির পর গালি, কোথাও সিনেই নেই গালির পর গালি। কেন? এবং গালি আমার কাজের ওপর না মামা, আমার ক্যারেক্টারের ওপর মানে না জানি কি কি সব লিখে গেছে লোকজন। তো এটার সময় কোথায় ছিলেন তিনি বলে তো দিলেন যে আমি চাই না যে পরিবারের, তাহলে তিনি যখন দেখছেন যে ব্যাপারটা এসকেলেট হচ্ছেন, তিনি তো আসেননি, সেই মনুষ্যত্বই নেই, শিক্ষা মানুষের থাকে, সে মানুষই নেই। লাস্টে আমি একটা জিনিস অ্যাড করতে যাবো বড়িয়াদা, ক্লোজিং কমেন্টস বললে, এই যে পুরো এপিসোডটা হলো না, এতে সাংবাদিক আর পারফর্মারের সম্পর্কটা অনেকাংশে কলুষিত হয়ে গেল। মানে আমি বলতে চাইছি, একজন ক্রিকেটার, ঠিক আছে, আমার অন্তত যে কজনের সাথে আছে, তারা এমন অনেক কথা আমাকে বলে যে কথাগুলো হয়তো পরিবারের কাউকে বলতে পারেন, নট ইভেন হিজ ওয়াইফ। সাংবাদিক আর খেলোয়াড়ের সম্পর্কটা সেরকমই হয়, তাতে ওঠা নামা সবই থাকে, উত্থান থাকে, পতনও থাকে, রাগারাগি থাকে। তার মানে এই নয় যে আমি গিয়ে সেটাকে খুলে ফেলে দেবো, এই দেখে আমাকে এটা বলেছে, বা সে গিয়ে করে দেবে, এটা কখনো হয় না। এই প্রথমবার আমি জীবনে ব্যতিক্রম জিনিসটাই প্রথমবার এটা দেখলাম। বইটা পড়ুন, আমি এটাই বলবো, আমার কলিগরা সব বলে দিয়েছেন, বিশেষ বলার আর কিছু নেই। 2 বছর ধরে দৈনন্দিন অপমান সহ্য করতে হয়েছে, শুধু আমায় না, ওদেরও হয়েছে, পরিবারকে হয়েছে, এটা কোনোদিন ভুলবো না, জানেন তো। মানে আমার অনেকে বলেছে তোমার তো ক্লোজার হয়ে গেছে। বাইপাস সার্জারি যদি হয়, ক্লোজার হয় কি, স্টেন্ট বসে যায়, তো স্টেন্টটা কি সরিয়ে দিতে পারবেন না। একটা গেলাস ভেঙে গেলে বা পাঞ্জাবি রিপু করলে রিপুর দাগটা থাকে, আমারও থাকবে, আমিও হয়তো ক্রিকেট মাঠে যাব, আবার খেলা দেখব, আবার রিপোর্ট করব। কিন্তু ওই যেটা বলল, একটা চিড় খেয়ে গেছে যে মানুষকে বিশ্বাসের জায়গা থেকে সাহায্য করেছি, তো বন্ধুত্বের মতো মিশেছি, তিনি আমার সাথে মিশেছেন, হয়তো সেটা আর ফিরে আসবে না। এবং সেটা উনি হয়তো টার্মিনালি আমাদের মতন কয়েকজন হয়তো ম্যাটারই করি না, তাদের ক্ষতি করে দিয়ে গেলেন। এবং সেটা কি হলো জানেন, লার্জার স্টোরি, স্পোর্টিং ইকোসিস্টেমটার ক্ষতি হয়ে গেল। আজকে টেলিভিশন থেকে স্পোর্টস জার্নালিজম মুছে গেছে, কোনো টিভি চ্যানেলে স্পোর্টস বুলেটিন নেই, খবরের কাগজে পলিটিক্যাল জার্নালিজম এমনভাবে দখল করে নিয়েছে, স্পোর্টস পাতা প্রথম কাটা হয়। সেই রকম একটা জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, আমরা লাইক আ ভলকেনো, আমাদের নিজেদের অস্তিত্ব বিপন্ন। সেখানে আমরা কি করলাম, একজন মানুষের মিথ্যের সাহায্য নিয়ে নিজেদেরই ক্ষতি করে দিলাম। এটা ভাববেন, কাল আপনার সাথে হতে পারে, ওর সাথে হতে পারে, ওর সাথে হতে পারে। যদি নিজেদের সাথে না দাঁড়ান, চাকরিটা থাকবে তো, জীবিকাটা থাকবে তো, অপমানটা সহ্য করতে পারবেন তো। আমার মতন যদি এরকম অবস্থা হয়, আমি যেটা করতে পারিনি, ওই সুইসাইড করতে গিয়ে করতে পারিনি, যদি করে ফেলেন, তাহলে আপনার পরিবারের কী হবে? এগুলো মাথায় রাখবেন, ভবিষ্যতে যাতে কারোর ক্ষতি করবেন না, ক্ষতি করে হয়তো বাঁচা যায় না, এই বলে শেষ করবেন।